আমি ডাক্তার এস.এম. কামরুল আলম। আমি মিরপুর ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে প্রথম ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি করি 1996 সন। আচ্ছা, 1999 সনে সরকারি হসপিটালগুলোতে, সদর হসপিটাল মানে ডিস্ট্রিক্ট সদর হসপিটালগুলোতে যে প্রথম 30 জনকে নিয়োগ দেয়, এই 30 জনের প্রথম জন আমি, আলহামদুলিল্লাহ। আমার সরকারি হসপিটালে আমার বর্তমান সার্ভিস হলো 27 বছর। আমার রেজিস্টার অনুযায়ী আমি 27 বছরে 5 লাখের অধিক রোগীর চিকিৎসা করছি হসপিটালে বসে। এর মধ্যে প্রায় 2.5 লাখ, কিছুক্ষণ আগে আমি একজন রমন বাইরে দেখাইলাম, 2,51,000 সামথিং রোগীর তথ্য স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব কমিটির মিটিং উত্থাপন হয়েছে আমার ফাইল। ওই তথ্যের উপর ভিত্তি করে আমাদেরকে উন্নয়ন থেকে রাজস্বতে স্থানান্তরিত হয় আর কি। সে যাক, সৌভাগ্য হলো 3 জন হোমিও থেকে একজন, ইউনানি থেকে একজন, আয়ুর্বেদ থেকে একজনকে তার সমস্ত পারফরমেন্স ফাইল ডকুমেন্ট সাবমিট করার জন্য বলছিল। তা ওরা দিতে পারে না, কিন্তু আমি দিছিলাম। আমার কাছে সকল তথ্য ছিল, এই জন্য আমি দিতে পারছি। যা হোক, আজকে এখানে আমাকে নারীর স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করার জন্য বলা হচ্ছে। যা হোক, আমার কিন্তু ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে স্কিন বিডি। সরকারি আদেশে আপনারা জানেন, সরকারি তিব্বিয়া কলেজ বা সরকারি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সিলেটে একটা প্রতিষ্ঠান আছে। সরকারি আদেশে আমি 1 বছর ওখানে শিক্ষক হিসাবে কাজ করার সুযোগ পাইছিলাম। তো তখন আমার এই গাইনি বা নেস 1 সাবজেক্টটা ছিল, নেস 1 আর মেডিসিন ছিল। আচ্ছা যাক, এখানে আপনারা আমার যে একটা কাগজ দিছেন, এই কাগজটা আসলে এখানে দেখলাম প্রায় অনেকগুলা, মানে 30-এর উপরে টপিক্স আছে। 1 ঘন্টা বা 1.5 ঘন্টাতে একটা টপিক্স নিয়ে আলোচনা করা সম্ভব না। আমি আসলে ছাত্র, আমি কোনো শিক্ষক না। তবে হয়তো মানে প্র্যাকটিস করতে যাইয়া কিছুটা অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার আলোকে হয়তো আপনাদের সামনে দাঁড়াইছি আর কি কথা বলার জন্য। আমরা নারী স্বাস্থ্য বলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যের চিকিৎসা মানে সংজ্ঞা হচ্ছে একজন মানুষের শারীরিক, মানসিক, নৈতিক, আত্মিক এবং সকল দিক দিয়ে যদি সুস্থ থাকে এবং মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি সে সুস্থ থাকে, তাহলে সে সুস্থ। তাই এখন নারীর স্বাস্থ্য বলতে একজন নারীর শারীরিক, মানসিক, আর্থসামাজিক প্রেক্ষাপট এবং তার প্রজনন স্বাস্থ্য সুস্থ থাকাটাকেই স্বাস্থ্য বলি, সুস্বাস্থ্য বলি। তো আমাদের বিদ্যমান যে স্বাস্থ্য, সেটা বজায় থাকা, অসুস্থ হইতে না দেয়া, আর যদি কোনো কারণে অসুস্থ হয় সেই অসুস্থতাকে রিপেয়ার করা, মানে পুনরুদ্ধার করাটা নামেই মনে করেন ইউনানি চিকিৎসা বিজ্ঞানে আমরা বলি আর কি, সুস্বাস্থ্য বলি বা নারী স্বাস্থ্য বলি। এখন নারী স্বাস্থ্য যেহেতু বলা হচ্ছে, আমরা প্রথমে বলি যে একটা নারী আমাদের সাবকন্টিনেন্টে, আমাদের এশিয়া প্যাসিফিক রিজনে 9 বছর থেকে, সাধারণত 9 বছর থেকে সে ঋতুচক্রের
আওতাধীন আসে, অর্থাৎ মাসিক ঋতুচক্র শুরু হয়। কারো কারো 7 বছর থেকেও হয়, এবং 9 থেকে সাধারণত 13-14 বছরের মধ্যে হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আরও পরেও দেখা দেয়। আর 9-এর আগে হওয়ার পিছনে কারণ হলো যদি তার মানে সুস্বাস্থ্য থাকে, আরামায়েশে থাকে, পুষ্টিমান খাদ্য তালিকার মধ্যে সে থাকে, তাহলে এদের ক্ষেত্রে। এবং কিছু কিছু আছে আমাদের যে ইন্টারনেটের মাধ্যমে থাকে, মানে ওই জনের সিনেমা, ড্রামা এই জাতীয় জিনিসের মধ্যে আওতায় আসিও আমরা অনেক সময় এই প্রজনন অর্থাৎ মাসিক ক্রিয়া চক্র কারো কারো কাছে শুরু হয়ে যায়। তো এখন যদি কারো 13-14 বছরের পরে যায়, তাহলে বুঝতে হবে তার পুষ্টির ঘাটতি আছে, তার রক্তাল্পতা আছে, তার সুস্বাস্থ্যের অভাব আছে। আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক সময় দেখা যায় দীর্ঘায়িত হয়। তো এই দীর্ঘায়িত প্রজননটা, মানে নারী প্রজননটা আসলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন হরমোনের সিক্রেশন অ্যান্ড তারতম্যের মাধ্যমে প্রকাশ পায়। আমরা জানি ইস্ট্রোজেন হরমোন একটা নারীর যৌনাঙ্গে চুল গজানো, যৌন অঙ্গগুলা বৃদ্ধি লাভ করা, তার ভাবাবেগের পরিবর্তন হওয়া, এই সকল, এবং ওভাম, ইউটেরাস এগুলা পরিপূর্ণ লাভ করার জন্য দায়ী ইস্ট্রোজেন। আবার প্রজেস্টেরন হরমোনও, যখন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের তারতম্যর ফলে মাসিক ঋতুচক্র দেখা দেয় এবং বন্ধ হয়। না, আমরা এখানে তো অনেক বড় লম্বা কিছু কাহিনী আছে, মানে আমি এটুকু না যাইয়া প্রথমে দেখলাম যে PCOS অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিমটমের কথা বলা হয়েছে। তা আমরা বন্ধ্যাত্ব নিয়ে একটু আলাপ করি। এখানে বলা হয়েছে যে মানে পলিসিস্টিক ওভারিয়ান সিমটম ইউনানি দৃষ্টিতে কীভাবে ব্যাখ্যা করা যায়। সুয়ে মেজাজের রেহেম যদি আলোচনা করা হয়, তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিমটমটা আসলে সুয়ে মেজাজের রেহেম আলোচনা করলে হয়। তো যাই হোক, আমি প্রথমে উকর বা বন্ধ্যাত্ব নিয়ে কথা বলি। বন্ধ্যাত্ব জন্য পুরুষ এবং নারী দুইজনে দায়ী। এখন বন্ধ্যাত্ব পুরুষের ক্ষেত্রে 25%, মহিলাদের কাছে 57%। আর মহিলা 57 মধ্যে ফামে রেহেম, উনুকে রেহেম রোগ, আর 20% হলো রেহেমের সমস্যা, 15% হলো কাজেফাইন। আচ্ছা, রেহেম তো বুঝছেন, জরায়ুর মধ্যে কাজেফাইন মানে, আচ্ছা আমি এভাবে বলি, রেহেম তো বুঝছেন জরায়ু, তাহলে একটা হলো ভেজাইনা, তারপরে জরায়ু বা ইউটেরাস, আর একটা হলো ফ্যালিপিয়ান টিউব, ওভারি। এগুলো হলো নারী যৌনাঙ্গ, মানে প্রজনন অঙ্গ। আমরা জানি প্রতি 28 বা 30 বা 35 বছর, মানে 28, কারো ক্ষেত্রে 28, কারো ক্ষেত্রে 30, কারো ক্ষেত্রে 32, 35 দিন পর ওভারি থেকে একটা ওভাম ফ্যালিপিয়ান টিউব দিয়ে জরায়ুতে আসে, ইউটেরাসে আসে। ইউটেরাসে আসার ফলে যদি স্পার্মের সংস্পর্শ হয়, তাহলে ফার্টিলাইজেশন হয়। এখন পুরুষের ক্ষেত্রে এই যে
এই যে ক্রিয়াটা, এই যে প্রক্রিয়াটা, এটা স্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের কারণে হয়। এক মাসে ডান দিকের ওভারি থেকে আসে, আরেক মাসে বাম দিক থেকে ওভারি থেকে আসে। আর এখন বন্ধ্যাত্ব যদি প্রশ্ন আসে, তাহলে প্রথমে যদি আমরা পুরুষের ক্ষেত্রে ধরি, পুরুষের একটাই পরীক্ষা করলে আমরা সুন্দর বুঝতে পারি যে যদি আমরা সিমেন অ্যানালাইসিস করি, তো সিমেন অ্যানালাইসিস করে যদি দেখি যে আমরা সিমেন অ্যানালাইসিসের মধ্যে স্পার্মটা প্রতি 1 ml প্রায় 50,000 মিলিয়ন 2.5 মিলিয়ন 4.5 থেকে 5 মিলিয়ন স্পার্ম থাকে। এটা হলো নর্মাল রেঞ্জ। আর যদি কারো এর চেয়ে কম থাকে, এই কম থাকার মধ্যে আবার যদি এই স্পার্মের মানে লেজ, তারপরে মাথা এবং ঘাড়, এগুলা সঠিক থাকতে হবে। কোনো রেহামে স্পার্মে দেখা যায় যে লেজ আছে কিন্তু মাথা নেই, মাথা আছে ঘাড়ের অংশ ভিন্ন। এই জন্য আমরা বলি যে মোটিলিটি, মানে স্পার্মের মোটিলিটি কেমন, কত পার্সেন্ট, অন্তত 60% উপরে মানে স্পার্মগুলা সঠিক, লেজ, মাথা এবং ঘাড় সঠিক থাকতে হবে, এবং 60 থেকে 70% যদি মোটিলাইট থাকতে হবে, মানে চলনক্ষম থাকতে হবে। আর যদি এর কম থাকে, তাহলে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া মানে স্পার্ম নাই, আর অলিগোস্পার্মিয়া মানে স্পার্ম আছে কিন্তু পরিমাণে যথাযথ নাই, যথাযথ পরিমাণে নাই। তাহলে কেন অ্যাজোস্পার্মিয়া হয় এবং কেন অলিগোস্পার্মিয়া হয়? অ্যাজোস্পার্মিয়া সাধারণত অন্ডকোষ থেকে স্পার্ম, কারো অন্ডকোষের মধ্যে স্পার্ম আছে, কিন্তু অন্ডকোষ থেকে যখন সিমিনাল বেসিক্যালি যে পথ, এই পথে যদি স্পার্ম আসতে কোনো বাধাগ্রস্ত হয়, তাহলে এই পথটা যদি বন্ধ থাকে, তাহলে অ্যাজোস্পার্মিয়া দেখা দিতে পারে। তাহলে কি কারণে অ্যাজোস্পার্মিয়া হতে পারে? গনোরিয়া, সিফিলিস, আঘাত, মানে কোনো অ্যাক্সিডেন্টাল আঘাত, অথবা কোনো টিউমার, এই জাতীয় কোনো প্রতিবন্ধকতার কারণে স্কুটামের মধ্যে স্পার্ম থাকার পরেও সিমিনাল বেসিক্যালি স্পার্ম আসে না, যার কারণে অ্যাজোস্পার্মিয়া দেখা দেয়। তাহলে আমরা ইউনানি চিকিৎসা, আমরা ইউনানি চিকিৎসকরা এটা কী চিকিৎসা করতে পারবো যদি কারো অ্যাজোস্পার্মিয়া দেখা দেয়? আসলে অ্যাজোস্পার্মিয়ার ইউনানি কোনো চিকিৎসা নেই, এটা হলো অপারেশন ট্রিটমেন্ট। যদি প্রতিবন্ধকতার কারণে অ্যাজোস্পার্মিয়া হয়, তাহলে আগে নির্ণয় করতে হবে প্রতিবন্ধকতা কোন জায়গায়, আর সেটা যদি অপারেশনের মাধ্যমে এটা ঠিক করা যায়, তাইলে সম্ভব। আর ইউনানি ডাক্তাররা, ইউনানি চিকিৎসকরা এটা আসলে ইউনানি চিকিৎসা দিয়ে কখনো অ্যাজোস্পার্মিয়া ট্রিটমেন্ট করা যায় না। হ্যাঁ, অলিগোস্পার্মিয়া ট্রিটমেন্ট করা যায়। তখন এই সকল ক্ষেত্রে তো আইভিএফের মাধ্যমে, অর্থাৎ অন্ডকোষের থেকে স্পার্ম নিয়ে আইভিএফের মাধ্যমে এটা ট্রিটমেন্ট করা হয়, বন্ধ্যত্বের চিকিৎসা করা হয়। আর অলিগোস্পার্মিয়ার ক্ষেত্রে অনেক রকমের আমাদের অনেক ওষুধ আছে। আমরা ইউনানিতে আমরা মোগালিজ ব্যবহার করি, আয়ুর্বেদিক খুরমা ব্যবহার করি, জিরিয়ান ব্যবহার করি, শিলাজিৎ ব্যবহার করি। আপনারা অনেকে জানেন। এটা মানে এর সাথে সাথে যদি ভিটামিন ই এবং আরেকটা ওষুধ আছে অ্যালোপ্যাথিকে, আপনারা জানেন, ভিটামিন B12, অর্থাৎ মিথোকোবাল, ভিটামিন ই, আর এই ওষুধগুলোর ভিতরে কম্বিনেশন করে দিলে, আর কেউ সগিরও ব্যবহার করা হয়, তাহলে মানে স্পার্ম কাউন্ট বাড়ে, আর স্পার্মের মোর্টালিটি বাড়ে, স্পার্মের হেলদি মানে সুস্থ সবল স্পার্ম হয়। তাহলে পুরুষের ক্ষেত্রে এটার একটা চিকিৎসা হয়। অ্যাজোস্পার্মিয়ার ক্ষেত্রে আমরা ইউনানি চিকিৎসকরা আসলে চিকিৎসা করতে যাওয়াটাই উচিত না। যখন দেখবেন যে আপনারা অ্যাজোস্পার্মিয়া, তখন আমরা এদিকে
আমরা ইউনানিতে মনে করেন আমরা যে সুয়ে মেজাজে মানে আমরা যেই মেজাজ ভিত্তিক চিকিৎসা করি আসলে ওটা দিয়ে কোনো চেষ্টা করে লাভ নাই। এটা করতে গেলে ডাক্তাররা মানে আধুনিক চিকিৎসা হাঁটাহাঁটি করবে। তাই আমরা এদিকে না যাই আমরা অলিগোস্পার্মিয়ার আমি অনেক চিকিৎসা করছি এবং ভালো রেসপন্স পাইছি অলিগোস্পার্মিয়ার ক্ষেত্রে। এখন 2 মাসের চিকিৎসা দিলে দেখি যে একেবারে অসংখ্য মানে কাউন্ট অনেক বাড়ে যায়। আমার কাছে এরকম অনেক রেকর্ড আছে। আচ্ছা, তাহলে আমি মনে করি অ্যাজোস্পার্মিয়ার ক্ষেত্রে আমরা আইভিএফের দিকে চলে যাওয়া উচিত, আইভিএফ সিস্টেমে। তা আইভিএফ সিস্টেমে আবার যদি স্পার্ম যদি অন্ডকোষের মধ্যে নাই তৈরি হয় তাহলে আমরা আইভিএফে যাব কেমনে? তখন তো আবার আমাদের ইসলামের দৃষ্টিতে ওই বাচ্চা আমাদের জায়েজ হবে না, অন্যের স্পার্ম দিয়া যদি আমরা ফার্টিলাইজ করি। এখন মানে অন্ডকোষের মধ্যে স্পার্ম আছে কিনা এটা কীভাবে বুঝবো? আধুনিক চিকিৎসায় ভালো এটার একটা ভালো আছে, ট্রিটমেন্ট আছে, মানে পরীক্ষা আছে। পরীক্ষা করে দেখা যায় যে স্পার্ম আছে কিনা। মাল্টিপল স্পট থেকে দিয়ে সুই দিয়া স্পার্ম কালেক্ট করা হয়, কালেক্ট করে দেখা হয় যে এখানে স্পার্ম আছে কিনা। আর যদি স্পার্ম থাকে ওই স্পার্ম নিয়ে টেস্ট টিউবের মাধ্যমে নারীর থেকে ওভাম নিয়ে আইভিএফের মাধ্যমে বাচ্চা দেয়া যায়, বাচ্চা নেওয়ার সুযোগ থাকে। আর এখন আসি আমরা মহিলাদের ক্ষেত্রে আসলে মূল সমস্যা মহিলাদের ক্ষেত্রে বলতেছিলাম কত 57%, হ্যাঁ। আর 10% আছে যে পুরুষ মহিলা মানে কোনো সমস্যা নেই 10%, তারপরেও বাচ্চা হয় না। এটা আল্লাহর গড গিফটেড। আচ্ছা, এখন কথা হলো মহিলাদেরকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখন মনে করেন যদি কারো সিফিলিস হয়, গনোরিয়ার কারণে, সিফিলিসের কারণে, আঘাতজনিত কারণে, অথবা উর্বুদ বা মানে টিউমারের কারণে, কারো কাজেফাইন বা ফেলিফেন টিউব যদি ব্লক থাকে তাহলে তো ওভাম আসবে না। এই সকল ক্ষেত্রে আধুনিক চিকিৎসায় কিছু ইঞ্জেকশান আছে, হরমোন ইঞ্জেকশান দেওয়া হয়। প্রথমে একটা পরীক্ষা করে দেখা হয় তার ফেলিফেন টিউবটা আছে কিনা, ব্লক আছে কিনা। যদি দেখা যায় যে ব্লক, তাহলে চেষ্টা করা হয় এটা রিপেয়ার করা যায় কিনা। আর যদি রিপেয়ার করা না যায় তাহলে তারপরেও ওই একই সিস্টেম, মানে থেকে ওভারি থেকে ওভাম নিয়ে মানে কী কয় আইভিএফের মাধ্যমে মানে টেস্ট বেবি নেওয়ার জন্য। এখন কথা হচ্ছে এই যে পলিসিস্টিক ওভারিয়াম যে সিমটম বলা হচ্ছে, এইটাই মূলত মানে বন্ধ্যত্বের জন্য বলা হচ্ছে ওভারি থেকে ওভাম যথাযথভাবে নিশ্চিত না হওয়ার পিছনে মূল কারণ ধরা হয়। আর এই পলিসিস্টিক ওভারিয়াম সিস্টেমটা হয় সাধারণত হরমোন, পুরুষের যে অ্যান্ড্রোজেন হরমোন আছে ওই হরমোনের আধিক্যের কারণে, মহিলাদের ওই হরমোনের আধিক্যের কারণে এই সমস্যাটা তৈরি হয়। এই হরমোন যখন হয় ওভারির মধ্যে বিভিন্ন রকমের সিস্ট হয়। অতিরিক্ত সিস্টের কারণে কি হয়, আপনার ওভারি থেকে অপরিপক্ক মানে ওভাম তৈরি হয়। এই অপরিপক্ক ওভামগুলা আপনার বাইর হয় না, মানে ওই ফেলিফিয়ান টিউব দিয়ে নিচে নেমে আসে না, যার কারণে এই সমস্যা তৈরি হয়। এখন এই জন্য আমরা হরমোন থেরাপি আছে, বিভিন্ন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক হরমোন চিকিৎসা আছে। আমরা ইউনানি চিকিৎসা বিজ্ঞানে আমরা আসলে এটা সুয়েমেজাজে রেহেম বলি, সুয়েমেজাজে রেহেম। আর সুয়েমেজাজে রেহেম এর কারণে এই সমস্যা, এই ওভারিতে ওভাম হয় ঠিকমতো, ওভারি থেকে ওভাম নিঃসৃত হয় না যথাযথভাবে, যার কারণে এই সমস্যা হয়। আমি সুয়েমেজাজ রেহেমের যেটা করতেছি আমরা সেইভাবে ওনাদের সাথে আমরা ইন্টারেক্ট করতে পারতেছি না। ইন্টারেক্ট কিভাবে করা যায় আমার মনে হয় তাহলে ওনারা প্রশ্নগুলো করুক, আমরা উত্তর দিই। এটা বিশাল ব্যাপার। আপনাদের প্রশ্নগুলো একটু করেন, তাহলে আমরা যথাযথ এইটা শেষ
আচ্ছা, আমি এখানে প্রশ্ন অবশ্য আমি করছিলাম, লিখিত প্রশ্ন, এখন ওটা মনে হয় সিটে আসে নাই। আপনার এটা 5 নম্বর কালার, মাসিক নিয়মিত বা ব্যথামুক্ত করার বা চুলকানি করার জন্য নির্ভরযোগ্য চিকিৎসা জানতে চাই। বালবার ফুরাইট, না, দুই রকম এনে দুইটা প্রশ্ন। একটা হলো চুলকানি আলাদা জিনিস, এটা বালবার ফুরাইটিস, ভেজানাল ফুরাইটিস, আর মাসিক নিয়মিতকরণ। হ্যাঁ, চমৎকার। এটা তো ইউনানি ভালো চিকিৎসা আছে ইউনানিতে। হ্যাঁ জানতে চাইছিলাম। হ্যাঁ, একটা প্রশ্নের সাথে হলো একটা করে একটা করেন। আর এখন আপনাকে আগে দেখতে হবে কি কারণে তার মাসিক নিয়মিত হচ্ছে না। এখন রুগীকে অ্যাসেসমেন্ট করে দেখবেন তার কি অ্যানিমিয়া আছে কিনা, তার অপুষ্টি আছে কিনা, তার মাসিক হওয়ার বয়স হয়েছে কিনা, বা মাসিক হওয়ার বয়সটা তার পার হয়ে গেছে কিনা, এগুলো সকলগুলো আপনি আগে অ্যাসেসমেন্ট করবেন। তারপরেও যদি মাসিক তার না হয়, তখন আমরা ধরে নেব তার হয়তো রেহেমের কোনো অস্বাভাবিকতা আছে, অথবা মেজাজের অস্বাভাবিকতা আছে ইউনানি সিস্টেমে। আর যদি আমরা আধুনিক সিস্টেমে ধরি, তাহলে বুঝবো যে আমরা ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের ঘাটতি আছে। এখন ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন মানে এই সকল ক্ষেত্রে আমরা ইউনানি চিকিৎসকরা মাস্তুরিন সিরাপ ব্যবহার করি। যদি কোনো রুগীর মাসিক বন্ধ কিন্তু তার প্রেগনেন্সি নাই, অর্থাৎ প্রেগনেন্সি পরীক্ষা করে দেখা গেলে তার প্রেগনেন্সি নাই, তখন আমরা মুদির ট্যাবলেট গরম পানি দিয়ে দুইটা ট্যাবলেট মুদির সকাল বিকাল 2 বা 3 দিন দিলেই তার মাসিক শুরু হয়ে যাবে। মুদির। আচ্ছা, আগে তো ওগুলা দেখবেন তার রক্তাল্পতা আছে কিনা, তার অপুষ্টি আছে কিনা, তার ওই যে করলাম তার মাসিক হওয়ার বয়স হয়েছে কিনা, তার মাসিক বন্ধ হইবার বয়স হয়েছে কিনা, আদার্স সকল যে দিক ও বিবেক দেখার পরে আপনি মুদির ট্যাবলেট দিবেন। মুদির ট্যাবলেট দিলে ইনশাল্লাহ 3 দিনের মধ্যে তার মাসিক শুরু হয়ে যাবে। আর মাসিক শুরু হওয়ার সাথে সাথে মুদি বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু আবার তার হ্যাঁ শরবতে নেসওয়ান আগে মুদির শরবতে নেসওয়ান দুইটাই দেওয়া যায়। শরবতে নেসওয়ান বা মাস্তুনি যেটা আর কি, ওইটা দুইটাই দেওয়া যায়, কিন্তু মুদিরটা হলে সবচেয়ে কার্যকর। আপনি যে একক ওষুধ দেন, মুদিরটা সবচেয়ে কার্যকর। সাথে আপনি আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি দিবেন। আর অপুষ্টি থাকলে অপুষ্টির চিকিৎসা করবেন, মানে এই আদার্স আর কি। হ্যাঁ, উসুলে অ্যালার্জিটার বলি আমরা। হ্যাঁ, আর একটা বলতেছেন বালবার ফুরাইটিস, মানে চুলকানি বিভিন্ন রকম হয়, অর্থাৎ তার বেজেনে তো চুলকানি হতে পারে, তার জ্বরের মুখে চুলকানি হতে পারে। হ্যাঁ, যদি চুলকানি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে চুলকানি হয়। আসলে এইটারে আমরা যদি ইউনানি চিকিৎসা বিজ্ঞানী মানে ভাষায় বলি, তাহলে খিলতের বিকৃতি, অর্থাৎ তার আখলাতের বিকৃতির কারণে, ধাতুর রসের বিকৃতির কারণে এই চুলকানি। আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষা যদি আমরা বলি, তাহলে চুলকানি হতে পারে আপনার, মানে কি কারণ হতে পারে, ওটা হলো অস্বাস্থ্যকর পরিবেশে থাকা, আনহাইজেনিক মেনটেন করা, মানে হাইজেন মেনটেন না করা, বিশেষত মাসিকের সময়। এবং আবার আমরা যে ফানি খরচ করে মানে পায়খানা করার যে সময় যে ফানি খরচ করি, এটার একটা মেয়েদের জন্য এটা স্পেশাল একটা সিস্টেম আছে। ওইটার কারণেও অনেক সময় আমরা ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হইতে পারি। ইকোলাই, হ্যাঁ, আচ্ছা, ফানি ব্যবহার করতে হবে মেয়েদের ক্ষেত্রে। মানে ফানি খরচ যে করে, অর্থাৎ আপনারা যে ডিলা কুলুপ অথবা টিস্যু ব্যবহার করতে আপনারা জানেন সামনের থেকে পিছনের দিকে, ঠিক আছে, পিছন থেকে সামনের দিকে না। আর পিছন থেকে সামনের দিকে গেলে আমরা আমাদের পায়খানার রাস্তা থেকে ইকোলাই ব্যাকটেরিয়া সহ আরও অন্যান্য জীবাণু দ্বারা আমরা বেজানে আক্রান্ত হইতে পারে। হ্যাঁ, সব সময়ের জন্য, এটা সব সময়ের জন্য। আচ্ছা, এটা মোটামুটি আপনারা সবাই জানেন, মানে শিক্ষিত মেয়েরা সবাই জানে। শিক্ষিত বলতে বলতে এখানে তো সবাই চিকিৎসক নাকি, সবাই চিকিৎসক না? এটা আমি এই জন্য এগুলা মানে ওভারকাম করলাম আর কি। আর তাহলে কি হয়, বিশেষ করে হয় ইস্ট নামক এক ধরনের ছত্রাকের কারণ। এটা হলো প্রধান ইস্ট ছত্রাক, তারপরে যায় ক্লামাইডিয়া ছত্রাক, তারপরে যায় ছত্রাক, এরপরে কিছু প্রোটোজোয়ার কারণে হতে পারে, কিছু ব্যাকটেরিয়ার কারণে সমস্যাগুলো হতে পারে। আমরা
ইউনানি চিকিৎসাতে যখন আমরা খিলতের বিকৃতির কথা কই, এনে মানে ওই যদি রুগী কোন মেজাজের রুগী যদি বলগমি মেজাজের হয়, আমরা বলগমির আধিক্য হিসাবে বলগমের চিকিৎসা করব। আর রুগী যদি সপ্রাবি মেজাজ হয়, আমরা সপ্রাবি মেজাজ চিকিৎসা। আমার কাছে এখানে সব মানে সিস্টেম অনুযায়ী চিকিৎসা আছে, কিন্তু আমি এনে এই অল্প সময়ের মধ্যে আসলে এটা সম্ভব না। আমি হাতে নিয়ে আসছি, হ্যাঁ, সব একেবারে। আপনি বলগমির মেজাজ হইলে কি চিকিৎসা, সফরা মেজাজ হইলে কি চিকিৎসা, মানে সফরা বিকৃতি, বলগমির বিকৃতি, সওদার বিকৃতি, সব ট্রিটমেন্ট আমার কাছে আছে। আমি কামরুজ্জামানের বাইরে করছি, কয় না আপনি এইটুকু পারবেন না, আপনি ইন জেনারেল কথা বলবেন, হ্যাঁ। আর আমার যেহেতু এখানে দাঁড় হচ্ছে মনে হয় ইউনানি এবং আধুনিক চিকিৎসা দুইটার সংমিশ্রণে, হ্যাঁ, তাহলে দুইটার সংমিশ্রণে আমরা কথা বলি। যেমন যদি দেখি যে বালবার ফুরাইটিস অথবা ভেজানাল ফুরাইটিস হয়, সাধারণত আমি যখন চিকিৎসা করি তখন আমরা চিকিৎসা করি একটা মুসাফি সিরাপ দিই, ট্যাবলেট মুসাফি দিই, তারপরে সাথে সত্যি কথা কই আমি ইয়া দিই, কী কয়, ফ্লুগানাজল দিই, কথা বলছেন, ফ্লুগানাজল দিই, হ্যাঁ। আর ফ্লুগানাজলের সাথে অ্যালোপ্যাথিতে ওই যে এটা তো মানে ইয়াও দিতে হয়, কি কয়, খানার বাহ্যিক ব্যবহারের জন্য দিতে হয়। নিউস্টেন বিটি একটা আছে, ট্যাবলেট আছে, বেদানার ব্যবহার করলে 3 দিনে রোগী ভালো হয়ে যায়। 3 দিন, এর বেশি আর দরকার নেই, 3 দিন ব্যবহার ভালো হয়ে যায়। আচ্ছা, এখন ইউনানি চিকিৎসাতেও এই জাতীয় মানে এইভাবে ডোজটা হয়তো আসে নাই, মানে এই জাতীয় ওষুধ আমরা আমাদের কোম্পানিরা বাইর করতে পারে নাই, হ্যাঁ। আর আমরা এই জন্য আমরা দিতে পারিনি, হ্যাঁ। হয়তো ইন্ডিয়াতে থাকতে পারে, পাকিস্তানে থাকতে পারে, আমাদের বাংলাদেশে এরকম ওষুধ এখনও আসেনি। আর কি আরেকটা বলেন? আরেকটা প্রশ্ন, এটা শেষ প্রশ্ন, আপনি স্ত্রী রোগের ব্যাপারে ইয়া করতেছেন, এটা হলো মহিলাদের ছোট স্তন বড় করা, বড় স্তন ছোট করা, এটা এক ধরনের মেডিসিন দেখা যায় বা বিজ্ঞাপনও দেখা যায়। এইসব আসলে এটা নির্ভরযোগ্য কোনো কথা নাই। যদি এটা আছে ব্রেস্ট ফার্ম, হ্যাঁ, ব্রেস্ট ফার্মের মধ্যে এটা হলো এক্সারসাইজের মধ্যে পড়ে, কিন্তু ওষুধ না, হ্যাঁ। ওটা দিয়া এটা হলো বাস্তব কথা কইতেছে। কিন্তু ইউনানি চিকিৎসা বিজ্ঞানে এই জাতীয় আছে, বড় স্তন ছোটো করার জন্য জামাত আছে। আপনি জামাত চাইলে আমার কাছে ইনা আছে, আমি দিতে পারবো, হ্যাঁ। এই ইউনানি চিকিৎসা বিজ্ঞানে জামাতের ব্যবস্থা আছে। জামাতে বিশেষ করে কুয়ারকাস ইনফেক্টেরিয়া বোধহয় আপনারা জানেন, ওটা দিয়ে একটা জামাত তৈরি করা হয়, দেওয়া হয়, ওটাতে ছোট হয়, তবে মানে আহামরি হবে না, এটা আহামরি কোনো রেজাল্ট হবে না। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, বলুন স্যার। আপনি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি বারবারই বলতেছিলেন আপনার কাছে হাতের কাছে সব কিছু আছে, কিন্তু স্যার আপনি দয়া করে আমাদেরকে এই জিনিসগুলো দিয়ে যাবেন, সেটা ফটোকপি হোক আর যেভাবে হোক। আচ্ছা, দেওয়া যাবে না। আর এটা তো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে, আমরা এতক্ষণ যাবত, আমি একদম প্রথম থেকেই প্রশ্নটা করার সুযোগ পাচ্ছিলাম, আমরা শুয়ে মেজাজ র্যাম নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, শুয়ে মেজাজ র্যাম, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আমার মেজাজের বিকৃতি, আমার শুয়ে র্যামের বিকৃতিটা কেন ঘটলো স্যার? আচ্ছা, প্রকৃতি এই জিনিসটাকে স্যার আমার উল্টায় পাল্টায় দিবে, একটু পিছনের দিকে। আচ্ছা, শুয়ে মেজাজের র্যাম, আমি ওই যে POS, হ্যাঁ, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিমটম, আসলে এই জিনিসটা আমি আপনাদেরকেও এই কাগজ পাওয়ার পরে আমি এটা লিখে পড়াশোনা করছি, নাহলে আমি এটা জীবনে দেখিনি, এটা আমার দেখার বিষয় না। তখন আমি দেখলাম যে আসলে এটা হলো শুয়ে মেজাজের রেহেমের কারণে। আপনি যেহেতু বলতেছেন, আমি শুয়ে মেজাজের রেহেমটা আপনার এনা আছে, এটা আছে দুই প্রকৃতিটা পরিবর্তনটা কেন হইল স্যার? আচ্ছা, শুয়ে মেজাজের রেহেম প্রধানত 2 রকমের। না, শুয়ে মেজাজের রেহেম প্রধানত 2 রকমেরই হয়। একটা হলো বলগমিতে মানে, আর একটা হলো শুয়ে মেজাজের রেহেমে হাড়, আর একটা হলো বারেদ, কথা বলছেন। এই বারেদের চিকিৎসা এবং হাড়ের চিকিৎসা আছে, আমি আপনাদের দেখাই দেবো পার্সোনাল। আর কারো কোনো কথা থাকলে বলেন। পুরুষের স্পাম যদি কাউন্ট যদি একদম জিরোতে থাকে, হ্যাঁ, তাহলে ওটা কি বাড়ানো সম্ভব? আমি তো বললাম
অ্যাজোস্পর্মিয়া, মানে জিরো। আমরা যে দেখতেছি এটা জিরো, এটা হলো অ্যাজোস্পর্মিয়া। আপনাকে নির্ণয় করতে হবে জিরোটা কেন। একটা কথা হলো হয়তো তার টেস্টিসের মধ্যে স্পার্ম আছে, কিন্তু স্পার্মটা বাইরেয়া মানে ইয়াতে আসতেছে না, স্খলনের স্পার্মটা আসতেছে না। এটা হলো একটা কারণ। আরেকটা হলো টেস্টিসের মধ্যে স্পার্ম তৈরি হয় নাই, কথা বুঝছেন নি? তো এটা হরমোনাল কারণে, মূলত টেস্টোস্টেরন হরমোনের যদি কারো পরিমাণ কম থাকে কোনো পুরুষের, তাহলে তার স্পার্ম তৈরি হয় না, সোজা কথা, বেশ শেষ। হ্যাঁ, এই কমের মধ্যে আবার কিসিম আছে, ওই যে মানে একেবারে নাই, খুবই কম। আবার কিছু আছে যে আছে কিন্তু আপ টু দ্য মার্ক না, ঠিক আছে? আচ্ছা, এখন যদি মনে করেন তার টেস্টিসের মধ্যে স্পার্ম আছে, তার হরমোন পরীক্ষা অ্যানালাইসিসে ঠিক আছে, তাহলে ধরে নিতে হইব তার মানে এই যে সেমিনাল বেসিক্যালে স্কুটাম থেকে যে লাইন দিয়ে সেমিনাল বেসিক্যালের মধ্যে আপনার ইয়াটা আছে, স্পার্মটা আসছে, ওখানে কোনো প্রতিবন্ধকতা আছে। আর তাহলে প্রতিবন্ধকতা কী কারণে হইতে পারে? গনোরিয়ার কারণে হইতে পারে, সিফিলিসের কারণে হইতে পারে, এনি কাইন্ডস অফ মানে টিউমার। এটা মানে ক্যান্সার হোক, যে কোনো কারণ টিউমারের কারণে হতে পারে, অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে। এ সকল কারণে আরও কিছু রোগ আছে, এই যে রোগের কারণে তার ইয়াটা ব্লক। আচ্ছা, এখন এই ব্লকটা আপনি কীভাবে ছুড়াবেন? কারণ তার শরীরে তো কোনো ইয়া নাই, তার শরীরে সিপ্রিসও নাই, তার শরীরে আর যে মানে হয়তো তার ক্যান্সারের জীবাণুও নাই, তাহলে ছুটাবেন কেমনে? এটা তো আর ছুটানোর রাস্তা নেই। ছুটানোর রাস্তা হলো অপারেটিভ সিস্টেম। এটা আমাদের ইউনানি চিকিৎসা বিজ্ঞানের, আমি ইউনানি চিকিৎসক হিসেবে এটা আমার কাজ না। কথা বোঝাইছে? ক্লিয়ার? এখন যদি মানে তাহলে বলতে পারেন যে কীভাবে এটা হইলো। গনোরিয়া রোগীর কী হয়? প্রথমে এই যে ইপিথেলিয়াল লেয়ারটা আছে না, ইপিথেলিয়াল লেয়ারটা নষ্ট হয়ে যায়, গনোরিয়া জীবাণু। তো ইপিথেলিয়াল লেয়ার যখন নষ্ট হয়ে যায় তখন সেল ডিভিশন বাড়ে, বুঝছেন? এই উপরে যে লেয়ারটা আছে না, লেয়ারটা চলে যায়, এখানে সেল ডিভিশন তো হইতে থাকে। তখন এটা এই সেল ডিভিশনের কারণে এদের ভিতরে যে যে নালী, প্রত্যেক নালীর মধ্যে ভিতরের অংশে আছে ইপিথেলিয়াল লেয়ার। আর গনোরিয়ার কারণে যখন এই ইপিথেলিয়াল লেয়ারটা বিদীর্ণ হয়ে যায়, তখন এখানে সেল ডিভিশনের কারণে এটা ব্লক তৈরি করে। এটা শুধু যে সেমিনাল বেসিক্যালের ওই ইয়াটার কথা এটা না, এতে আমরা ইউরেথ্রা, এতে আমরা পুরুষ বা নারীর ইউরেথ্রাতেও এই ঘটনাটা ঘটে। এবং বারবার যদি কোনো রুগী গনোরিয়া আক্রান্ত হয়, তাহলে দেখবেন তার কিছুদিন পর তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। তাহলে এই রোগ নাই, রোগের কোনো জীবাণু নাই, পরীক্ষা করলে কিছু পাওয়া যায় না, কিন্তু তার প্রস্রাব বন্ধ। এর ফলে কী করে? এটা অপারেটিভ ট্রিটমেন্ট, ক্যাথাটার করি, তার লাইন ক্লিয়ার করে। আর আমি আমাদের ইউনানি চিকিৎসা সুর, আর এটা হলো আরেকটা সুরটা আমরা ব্যবহার করি। তিবিয়া কলেজে আরেকটা ওষুধ আছে, কী কয়, কালিকুস্তা ব্যবহার করি, ওই কাঁচা দুধে লাচ্ছা দিয়া। তাইলে এই কিছুদিন পর একটু শান্তি পাওয়া যায়। তবে এটাও অপারেটিভ না, অপারেটিভ চিকিৎসা কিন্তু অপারেটিভ। আসলে আমরা ইউনানি চিকিৎসকরা কোনটা আমরা চিকিৎসা করতে পারবো আর কোনটা পারবো না, এটাই জানি না। না জানার কারণে আমরা খেলার পাত্র হই, হাসার ডাক্তারকেও হাসার পাত্র হই। কথা বলছেন না? তাহলে ক্লিয়ার হচ্ছেন আপনি? আর কার কোনো ইয়ে থাকলে কোন? না আরও আছে না, প্রশ্ন থাকলে করেন আমার কাছে। আমরা যদি চান যে কোনো ডিজিজ, যেমন আমি একটু হালকা শেষ 10 মিনিটের মধ্যে শেষ করে দিই, তাহলে হ্যাঁ বলেন প্রশ্নটা। ইউনানি চিকিৎসার মেনোপজজনিত উপসর্গ লাঘবে কোন পদ্ধতিগুলো অনুসরণ করা হয়? চমৎকার কথা। হ্যাঁ, এটা 3 মেনোপজ। আচ্ছা, মেনোপজ কেন হয়তো জানেন? মেনোপজ কিন্তু এটা স্বাভাবিক প্রক্রিয়ার আগেও হইতে পারে।
একটা একটা মানুষের একটা বয়স আছে, বয়সের নির্ধারিত বয়সের আগেও তা কারো মেনোপজ হতে পারে। তাহলে মেনোপজ কেন হয় আগে আমরা জানতে হইব। অপুষ্টি, রক্তাল্পতা, তারপরে দেয় মানসিক স্বাস্থ্যের অনুপস্থিতি, তারপরে এনভায়রনমেন্টাল ব্যাপার, হ্যাঁ, দেশ, স্থান, কাল, পাত্র সবগুলি, মানে বাংলার এশিয়ার একরকম হবে, ইউরোপের একরকমের হবে, মধ্যপ্রাচ্যের একরকমের বয়স হবে, এগুলো তো আমরা জানি। তারপরে এখন কথা হলে মেনোপজ যদি হইয়া যায় তাহলে এই মেনোপজের যে মানে এটার পোস্ট মেনোপজাল সিমটম আর প্রি মেনোপজাল সিমটম, আপনি মনে পোস্ট মেনোপজাল সিমটম করতে পেরেছেন। আধুনিক চিকিৎসায় এরা ব্যবহার করে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আছে। আর আমাদের ইউনানি চিকিৎসা আমরা আসলে কারণ নির্ণয় করি, কি কারণে তার মেনোপজটা হলো, হ্যাঁ, তো কারণ নির্ণয় করার পরে ওই কারণে চিকিৎসা করতে হয়। যদি তার কারো রক্তাল্পতার কারণে হয়, কারো যদি মানে সুমেজাজ বাড়ে হয়, অর্থাৎ বলগমে আধিক্যের কারণে, মোটা স্বাস্থ্যের কারণে হয়, আবার কারো দেখা যায় বোধে মানে মানসিক স্বাস্থ্যের কারণে হয়। তো এই কারণগুলো আমরা আইডেন্টিফাই করি, ওই কারণে চিকিৎসা করতে হয়। আর আমরা মানে ওই যে হট প্লাস নামে একটা কথা আছে, কেন হট প্লাসটা হয়, মানে মেনোপজাল পোস্ট মেনোপজাল সিমটমে হট প্লাস একটা কথা আছে না, হ্যাঁ, এটা হলো গুরুত্বপূর্ণ। আমরা রুগীরা, আমরা যখন রুগী দেখি একটু এল্ডারলি 45-50 বছর বয়সের, তার মানসিক হয়, অনিদ্রা, অস্থিরতা, তারপরে খিটখিটে মেজাজ, এই সকল যখন আমরা দিই, আমাদের কাছে যখন এগুলো বলে শিরশির করে, হ্যাঁ, অস্থিরতা লাগে, ঘুম হয় না, এই সকল যখন করি, তখন আমরা তখন জিজ্ঞেস করি আপনার কি মাসিক বন্ধ হয়ে গেছে না নিয়মিত হচ্ছে না। তখন হয়তো রেজাল্ট ফাইডে আমরা মাসিক বন্ধ হয়ে গেছে, কেউ মাসিক বন্ধ হয়ে গেছে, কেউ বলতেছে অতিরিক্ত মাসিক, মানে 3-4 মাস পরে দেখা দিল প্রচুর রক্তক্ষরণ এলো। তখন আমরা এটার উপরে ভিত্তি করে আমরা চিকিৎসা করি। তবে এটা হলো সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট থেরাপি, মানে তাকে অবশ্যই ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে, ভিটামিন ডি এর ঘাটতি দূর করার ব্যবস্থা করতে হবে প্রধান। এরপরে আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি, তারপরে হচ্ছে তার এই যে সিমটোমেটিক রিলিফের জন্য আমরা ওষুধ দেব। ঠিক আছে? আর কোনো প্রশ্ন যদি থাকে, আরও কিছু গুরুত্বপূর্ণ আছে, যেমন সাদা স্রাব। সাদা স্রাব একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কটা বাজে না? আচ্ছা, আমরা শেষ করে ফেলি। হ্যাঁ, সাদা স্রাব এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তো সাদা স্রাব আসলে এটার মানে আমরা জানি মেয়েদের আপনার মাসিকের রাস্তা একটু স্যাঁতসেঁতে থাকে, এটা আমরা জানি কি কারণে থাকে। ল্যাকটিক অ্যাসিড সিক্রেশন হয়, ল্যাকটিক অ্যাসিডের কারণে হয় কি কয় রোগ প্রতিরোধ। এটা ল্যাকটিক অ্যাসিডটা আসলে এটা প্রাকৃতিক রোগ প্রতিরোধের তাদের একটা ব্যবস্থা। এটা যদি কারো এক্সেসিভ হয়, অতিরিক্ত হয়, তাহলে আমরা এটার সাদস্রাব বলি। তখন মানে আমরা ইউনানি চিকিৎসা বিজ্ঞানের মানে চিকিৎসকরা আমরা নির্ধারণ করি না আসলে কতটুক তার হওয়া মানে স্বাভাবিক থাকা উচিত, আর কতটুক বেশি হইলে আমরা এটার সাদস্রাব বলবো। হ্যাঁ, সাধারণত মাসিকের আগে এবং পরে কিছু সিক্রেশন থাকে, আবার কারো দেখা যায় মাসিকের আগে বা পরে থাকে, অন্য সময় থাকে না। এটা স্বাভাবিক, এটাকে আমরা অস্বাভাবিক ধরবো না। আর যদি কাফড়ের চলে আসে, মানে কাফড়ের মধ্যে চলে আসে, তখন আমরা এটারে সাদাস্রাব হিসেবে গণ্য করব। আর আসলে সাদাস্রাবটা হয় ওই যে করলাম স্টুজেন, যদি কারো ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত হয়, আবার স্টুজেন মানে মানে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়, তখন আমরা জিজ্ঞেস করি যে আপনার সাদাস্রাবের কালার কীরকম। যদি হলুদ বর্ণ হয় তাহলে আমরা ধরে নিই এটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, আর যদি আমরা সাদা হয়
তো আমরা ধরে দিই এটা প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত হয়েছে। আর যদি ইচিং থাকে তাহলে আমরা ধরি এটা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়। আর আমাদের ইউনাইটেড চিকিৎসা বিজ্ঞানে এখানেও আমরা খিলতের মানে আখলাতের তারতম্য অস্বাভাবিকতা হিসেবেই আমরা ধরি, ওই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। আর হ্যাঁ, এখন যদি মনে করেন যদি কারো হলুদ হইল, হ্যাঁ, তাহলে আপনাকে ধরে নিতে হবে হয়তো তার গনোরিয়া আছে, এটার সাথে হয়তো গনোরিয়া আছে অথবা ক্লাইমাইডিয়া আছে। তো গনোরিয়া এবং ক্লাইমাইডিয়ার আপনি ট্রিটমেন্ট দিতেই হবে আপনাকে, নাহলে তার এটা কিউরেশন হবে না। আর আমরা যদি ইউরিন আর করি তখন আমরা পাই, হ্যাঁ। আর এটা হলো কালচার করতে পারি, সোয়াব কালচার, ভেজানাল সোয়াব কালচার করলেও আমরা ওই রেজাল্ট পাই। এই সকল ক্ষেত্রে আমি সাধারণত সাইলান, সর্বত্র সাইলান, ওই যে লিকোরিন যে সিরাপ আছে এটা দিই সুফুবে ইয়া দিই, সুফুবে কী কয় সুফরিফাক দিই। আর সাথে যদি মনে করি যে ফাঙ্গাসের কারণে আছে, অ্যান্টিফাঙ্গাল একটা ড্রাগ দিই, বুঝছেন, এর চমৎকার রেজাল্ট আসে। আর যদি আপনি খালি সুফরিফাক দিলেন, ট্যাবলেট মারোয়ারি দিলেন, সিরাপ লিকুরিন দিলেন, রুগী যতদিন খাইব অতদিন ভালো থাকবো, আবার বন্ধ করবো, আবার দেয়া দিব, এই বন্ধ করবো, আবার দেয়া দিব। কারণটা হলো তার মূল যে কারণ, এটা চিকিৎসা হয়নি। মূল কারণটা যদি থাকে তার প্রোটোজোয়া, অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধ দিতে হবে রবিক। আর যদি প্রোটোজোয়া না থাকে, যদি তার ফাঙ্গাসের ইয়া থাকে, আমরা একটা অ্যান্টিফাঙ্গাল ফ্রোগোনাজোল দিলে এক ডোজে কাজ শেষ। তো এটা মানে এটা হলো আমার প্র্যাকটিস আর কি, মানে আমার প্র্যাকটিস লাইফে আমরা যেগুলো এভাবে করি। তো ইউনানি চিকিৎসা বিজ্ঞানের আলোকে আসলে আপনারা যে মানে যেটা পড়িয়েছেন এটা আমিও পড়িয়ে আসছি, কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনি যখন একটা ক্লিনিকে বসবেন, আপনার রোগী যদি 3 দিনের মধ্যে সুস্থ না হয়, 5-7 দিনের মধ্যে তার যদি ফিডব্যাক না আসে, কিন্তু এই রুগী সেকেন্ড টাইম আপনার কাছে আর আসবে না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। সুয়ে মেজাজের হেম দেখেন, কে দেখবেন আসেন।